নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:30 মতো। তিনজনেই রেডি হয়ে এখন বেরোচ্ছি। আপনাদের আগেই তো বলেছিলাম আজ গুড্ডির গানের ক্লাস থেকে সকালে প্রভাত ফেরি আছে, তো সেখানেই যাচ্ছি। প্রথমে স্যার ভেবেছিলেন 5:30টায় বেরোনোর কথা, তারপর ওনার মনে হয়েছে 5:30টায় অত সকালে তো রাস্তায় লোকজন থাকে না, রাস্তায় একটু লোকজন না থাকলে হেঁটে হেঁটে যেতে ভালোও লাগবে না, তাই উনি 6:30 বলেছিলেন। কিন্তু আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল। আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছি, সব দোকানপাট এখন বন্ধ, কিন্তু যে জায়গা থেকে বেরোনোর কথা সেখানে গিয়ে দেখলাম স্যাররা কেউ নেই, বোধহয় একটু এগিয়ে গেছে। এই যে সামান্য একটু এগিয়ে এসেই দেখা পেয়েছি, গুড্ডির পাপি নামিয়ে দিয়েছে আমাদের এখানে। এবার আমরা এদের সাথে হেঁটে হেঁটে যাব, ওর পাপিও আছে সাথে। সবাই দেখছি লাল সাদার মধ্যেই পড়ে এসেছে। এই যে আমাদের গন্তব্য ছিল রবীন্দ্র ভবন, আমরা সেখানে পৌঁছেও গেছি। গানের স্কুলের মূল অনুষ্ঠানটি তো হবে সন্ধ্যাবেলায়, সেটি হবে এখানকার দ্বিজেন্দ্র মঞ্চে। খোল আর করতালের সাথে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে সবাই এখানে এসেছে। রবীন্দ্রনাথের গান তো সবসময়ই ভালো লাগে, তবে এই সকালবেলায় শান্ত পরিবেশে সবাই সুন্দর খালি গলায় গান করছে, বেশ ভালো লাগছে, অন্যরকম সৌন্দর্য। এখানে এই যে একটি রবীন্দ্রনাথের মূর্তি আছে, তার গলায় মালা দেওয়া হলো, আর তারপরেই রবীন্দ্রনাথ সম্পর্কে 2-4টি কথা বলছেন সবাই। এই যে এটি হলো রবীন্দ্র ভবন। গুড্ডিদের কালকে নাচের প্রোগ্রাম এখানে আছে, তখন আবার এখানে আসতে হবে। এখানে আর এখন আপাতত কোনো কাজ নেই, এবার বাড়ি ফেরার পালা। বিকেলে গানের সময় গুড্ডিদের সাদা ফ্রক পরতে বলেছে। সাদা ফ্রক গুড্ডির একটাই আছে, ওই কারণে এখন শাড়ি পরিয়ে আনতে হলো। এসে দেখছি সবাই কুর্তি পরেছে, শুধুমাত্র গুড্ডিই শাড়ি পরেছে। একেবারে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে আজকে গরমও পড়েছে প্রচণ্ড। এই সকালবেলাতেও সবাই দেখছি দরদর করে ঘামছে, গুড্ডি তো পুরো ঘেমে স্নান। এবার ভাবছি ওর জন্য একটা সাদা রঙের কুর্তি কিনে রাখবো, এরকম কোনো প্রোগ্রামে যাওয়ার সময় অন্তত পরে যেতে পারবে। স্যারের তো প্রচুর স্টুডেন্ট, কিন্তু সবাই এখানে আসেনি। আসলে এত সকালে তো হয়তো বাচ্চারা অনেকে ঘুম থেকে উঠতেও চায় না, কিন্তু গুড্ডিকে দেখলাম একবার ডাকা মাত্রই উঠে পড়লো ঘুম থেকে। এখানে সবাইকে আবার চা বিস্কুট দিচ্ছে, দাঁড়ান একটু চা খেয়ে নিই, বাড়ি থেকে তো চা না খেয়েই বেরিয়ে এসেছি। ঘড়িতে বাজে এখন দুপুর 3টে, সবাই দুপুরের খাওয়া দাওয়া করব। আজকের মেনুতে আছে উচ্ছে দিয়ে মটরের ডাল, ঢ্যাঁড়স আলুর সর্ষে পোস্ত বাটা, টমেটোর চাটনি, শাক আর পাঁপড় ভাজা। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠে থেকেই মনটা প্রচণ্ড খারাপ, মানে মাথার উপর যেন একদম পাহাড় ভেঙে পড়ার মতো একটা বিপদ ঘটলো আমার। কালকে রাত্রে হঠাৎ করেই আমার ফোনটা বন্ধ হয়ে যায়, অনেক চেষ্টা করেও আর খোলা যাচ্ছিল না। ভাবলাম চার্জে দেওয়া থাক, সকালে হয়তো দেখবো ঠিক হয়ে গেছে। কিন্তু সকালে উঠেও যেই দেখলাম ফোনটা খুলছে না, অমনি তো আমার মাথায় হাত। সকাল থেকে ওই জন্য কিছুই রেকর্ড করতে পারিনি। সকালবেলায় প্রভাত ফেরতে যাওয়ার সময় গুড্ডির বাপির ফোনটা একটু নিয়েছিলাম ঠিকই, তবে তার ফোনটা তো একদমই নষ্ট হয়ে গেছে, ওই জন্য ক্যামেরাটাও খুব একটা ভালো নেই। ভাবতে পারিনি যে আজকে আমার ফোনটা আবার ভালো হবে। ভীষণ টেনশন করেছি সারাটা দিন। গুড্ডির বাপি ফোনটা নিয়ে গেছিলো, এই একটু আগে সারিয়ে নিয়ে বাড়ি এসেছে। ফোনটা এইমাত্র হাতে পাওয়ার পর এই যে আপনাদের জন্য আবার একটু রেকর্ড করতে শুরু করেছি। বাবা মা এসেছে, সেগুলোও আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আজ গুড্ডির প্রোগ্রাম আছে, ভেবেছিলাম কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, ওই জন্য মনটা প্রচণ্ড খারাপ হয়েছিল। রবীন্দ্র ভবনে গুড্ডির প্রোগ্রাম হবে শুনে তখন থেকেই মায়ের একটু আসার ইচ্ছে ছিল রবীন্দ্র ভবনটা দেখার জন্য, কিন্তু যেহেতু কিছুদিন আগেই বোনের মেয়ের জন্মদিনে ঘুরে গেছে, ওই জন্য আমি আর খুব একটা জোর করছিলাম না আসার জন্য। কেননা মা তো একদমই গাড়ি ঘোড়া চড়তে পারে না, শরীরটা খারাপ হয়। তবে এখানে বাবা মাকে নিয়ে আসার দায়িত্ব গুড্ডির বাপি নিয়েছিল। গুড্ডির বাপিই দেখলাম বাবা মাকে রাজি করিয়েছে আসার জন্য, যাক বেশ ভালোই হলো। গুড্ডির 2 দিন ধরেই বায়না উঠেছে ওনাকে লুচি ছোলার ডাল খাবে। ওকে বলেছিলাম যে 2 দিন পর করব, তা যে দেখলাম বাবা মা এসেছে আজকে, ভাবলাম তাহলে আজকেই করে ফেলি রাত্রে লুচি ছোলার ডাল। আর মা শোনা মাত্রই বলল দে আমি ময়দাটা মেখে দিই। হাতে একদমই বেশি সময় নেই, এক্ষুনি আমাদের রেডি হতে হবে। গুড্ডিকে রেডি করাবো, আমি মা সবাই রেডি হব। 4টের মধ্যেই বলেছে আমাদেরকে ওইখানে পৌঁছে যেতে। আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমাকে রবীন্দ্রনাথটা আঁকতে, পাশে পরে কলকা করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমি প্রতি বছরই এই দিনে রবি ঠাকুরকে মালা পরাই। গুড্ডি যখন প্রথম কথা বলা শিখেছে, তখন থেকেই গুড্ডিকে একটা ছড়া শিখিয়ে দিতাম, ও বাড়িতে রবি ঠাকুরের সামনে গুড্ডি একটা ছড়া বলতো, সাজিয়ে গুছিয়ে দিতাম, যেমন খুশি একটু নাচ করতো। তখন তো নাচ গান কিছুই শিখতো না, ফোনটার জন্য সকাল থেকে এতটাই মন খারাপ যে ওই জন্য কিছু করা হয়ে ওঠেনি। রবি ঠাকুরকে পরিয়ে দাও। ভালোই হলো, মা এসেছে, মাকে দিয়েই মালাটা পরিয়ে নিই। পরিয়ে দাও। পেছনে না, পেছনে না, এখানে বাড়ি বাড়ি, হ্যাঁ, আর এটা এখানে বাড়ি।
নম করো। পিছনে ঠাকুরটাকে সরিয়ে দেবো? না না ঠিক আছে। এটা এঁকেছি, ভালো আছে। বাবা এখানে আসো, এরকম এটা এঁকেছি, ভালো আছে। পিছনেরটা বানানো, ভালো আছে। পিছনেরটা বানানো দেখতে পাচ্ছ যে এখানে যে। ছোটো থেকেই আমি যা কিছু আঁকতাম তাই দেখে আমার বাবা ভারী খুশি হতো। ভুল হলে ঠিক খুঁত ধরিয়ে দিত যে কোথায় ভুল হয়েছে। আমার আঁকা নিয়ে বাবা খুব প্রশংসা করতো। চলুন এবার ঝটপট বেরিয়ে পড়ি। এই যে আমি, মা আর গুড্ডি বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিয়েছি। বাবা আর গুড্ডির বাপি এখনও রেডি হয়নি, ওরা দুজন তাই বাইকে করে আসছে। প্রচণ্ড গরম পড়েছে আজকে, ওই জন্য গুড্ডিকে আর কিছুই সাজাইনি, শুধু একটা ফ্রক পরিয়েছি, ঠোঁটে লিপস্টিক আর কপালে একটা ছোট্ট টিপ। সকাল থেকে মনটা ভীষণ খারাপ থাকলেও এখন বেশ মনটা ভালো হয়ে গেছে। বাবা মাকে কাছে পেয়েছি। এই সব আনন্দের মুহূর্ত যদি শেয়ার করতে আপনাদের সাথে না পারতাম কেমন হতো বলুন তো। ঘড়িতে এখন বাজে প্রায় 5টা, কেননা 4টে বলেছিল, আমরা জানতাম একটু দেরি হবে, ওই জন্য একটু দেরি করেই বেরিয়েছি। তবুও এখানে এসে দেখছি প্রোগ্রাম শুরু তো হয়নি, এখনও সাজানো গোছানোও কমপ্লিট হয়নি। গুড্ডি এইসব ফ্যান্সি জামাগুলো একদমই পরতে চায় না, ওর নাকি ভীষণ অস্বস্তি হয়। তা একটু হয় বটে, কিন্তু কিছু করার নেই, কোনো প্রোগ্রামে গেলে তো একটু ফ্যান্সি জামা পরতেই হয়। বাড়িতে জামাটি পরার পর থেকেই ভীষণ অস্বস্তি হচ্ছিল, তারপর রাস্তাতেও তো আসার সময় রোদের তাপ ছিল, কিন্তু এখানে এসে আর কোনো কষ্ট নেই। এতগুলো এসি চলছে রুমটাতে, বরং এবার দেখছি ওর ঠান্ডা লাগতেই শুরু করেছে। এখনও সেরকম কেউ এসে পৌঁছয়নি, বাবা মাকে নিয়ে তাই একদম সামনের দিকে এসে বসেছি, যাতে পুরো প্রোগ্রামটা ভালো করে দেখতে পাই। এই যে আমার কাছে কি আনন্দের, অত দূর থেকে দাদু দিদা ছুটে এসেছে নাতনির প্রোগ্রাম দেখার জন্য, এটা কি কম আনন্দের। ওই দিদিরা দেখলাম এখানে সাজাচ্ছে বসে, তা যেই বললাম কোনো হেল্প লাগলে আমায় বলো, অমনি দায়িত্বটা আমায় দিল। এইবার অনুষ্ঠান ধীরে ধীরে শুরু হতে চলেছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে যারা নিমন্ত্রিত হয়ে এসেছেন তাদেরকে চন্দনের ফোঁটা, ফুলের তোড়া, মিষ্টির বাক্স এগুলি দিয়ে সম্মান জানানো হচ্ছে। এই মঞ্চে গুড্ডিদের একবার নাচের প্রোগ্রাম ছিল, সেই এসেছিলাম আবার আজ। প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবে সাংগীতিকীর ছাত্রী। আমরা যখন ছোট ছিলাম যেখানেই কোনো প্রোগ্রাম হতো আমার মা সাথে করে আমাদের নিয়ে যেত তা দেখানোর জন্য। বড় হওয়ার পর তো আর সেরকম কখনো কোনো প্রোগ্রামে যাইনি, তাই বহু বছর বাদে বাবা মা একসাথে বসে এরকম কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছে। গুটির বাপির দোকান তো এখানেই, তাই সে দোকান খুলে বসেছে। প্রোগ্রাম শুরু হলে বলেছে একটা ফোন করতে, তখন সে চলে আসবে। এবার শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। এবার তো একের পর এক গানগুলো হতে থাকবে, চলুন এবার একটু গান শুনি। এবার গুড্ডিদের ডেকেছে জীবনে প্রথমবার মঞ্চে উঠে মুখের সামনে মাইক নিয়ে এতগুলো লোকের সামনে গান করবে। গুড্ডির সাথে আরও যারা দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকেরই এবার প্রথম মঞ্চে ওঠা। গুড্ডির বাপিও এখানে এসেছে বললো, তবে আশেপাশে তাকিয়ে তো কোথাও দেখতে পেলাম না, বোধহয় পেছনের দিকে আছে। ভয় লজ্জা না পেয়ে বাচ্চাগুলো প্রথমবার বেশ ভালোই করেছে। এবার একে একে ওদের নিজেদের নাম বলতে দিয়েছে।
মাতৃজা ঘোষ, কন্যা সাহা। ঘড়িতে বোধহয় এখন 8টা মতো বাজে। আমরা হল থেকে বেরিয়ে এসেছি। গুড্ডির প্রোগ্রামটা ছিল মাঝামাঝি দিকে, ওই জন্য অনেকগুলো গানই আমাদের শোনা হয়েছে। বাবা মা একবার এতক্ষণ জার্নি করে এসেছে, একভাবে এখানে আর বসে থাকতে পারছে না। তাই বললাম চলো এবার বাইরে বেরোই, একটু ঘুরে আসি। বাবা মা আসার পর থেকে একবারও বোনের সাথে দেখা করা হয়নি, তাই এখন যাবে বোনের বাড়িতে। বাবা মাকে নিয়ে এসেছি আমাদের দোকানে। আমাদের দোকানের সামনের ওই ডালপুরি কাকুটা তো ভীষণ ভালো ডালপুরি করে, আমরা আসলেই খাই। তা আজ ভাবলাম বাবা মাকেও খাওয়াই। গুড্ডির বাপি গেছে তাই ডালপুরি আনতে। দুপুরের খাওয়া দাওয়া সেরেই হুটোপাটা করে সবাই রেডি হতে শুরু করেছি। আর সন্ধ্যাবেলায় টিফিনে কারোর কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম সবাই দুটো করে ডালপুরি খেয়ে নিই। গুড্ডিকে ওখান থেকে টিফিনে প্যাটিস দিয়েছে, তা ও ওটা খেতে চাইলো না, ও নাকি এখন ডালপুরি খাবে। আর এদিকে দেখুন, দোকানে আসলেই ও জামার ভেতরের এই কাগজগুলো খুঁজে খুঁজে ঠিক বার করে আর পেনগুলোকে বার করে নেয়, তারপরেই ছবি আঁকতে শুরু করে। অথচ বাড়িতে কিন্তু কোনো সময় একটু ছবি নিয়ে বসে না। চলুন এবার ডালপুরি খেয়ে বাবা মা যাবে এখান থেকে সোজা বোনের বাড়ি, আর আমি ঢুকবো বাড়িতে। রাতের খাবার করার আছে, যদিও ময়দাটা মেখে রাখা আছে, ওই জন্য বেশ সুবিধাই হবে, খুব একটা বেশি সময় লাগবে না। গানগুলো ভেতরে হচ্ছিল খুব সুন্দর, মনটা একদম ভরে যাচ্ছিল। রবীন্দ্রনাথের গানগুলি তো এমনই, মনের ভেতর ভীষণ দুঃখ কষ্ট হলে তার গান গাওয়া যায়, মনে ভীষণ আনন্দ হলে তার গান গাওয়া যায়, কাউকে ভালোবাসলেও তার গান গাওয়া যায়, আবার কারো থেকে আঘাত পেলেও তার গান গাওয়া যায়। বাবা মাই যে টোটো ধরছে আর আমি যাব বাইকে করে। বাবা মা আবার গুড্ডিকে সাথে নিয়েছে, আর গুড্ডিও তো যাওয়ার জন্য ভীষণ ব্যস্ত। ওখানে গেলে বনুকে দেখতে পাবে, বনুর সাথে একটু খেলা করতে পারবে। এই যে শেষ পর্যন্ত আমাকেও আসতে হলো। বাবা মা কোনো মতেই ছাড়লো না, বললো চল একটু ঘুরে আসি, এসে তারপর দুজনেই হাতে বাতে লুচি করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আর কি, আমিও চলে এলাম। এই পুচকিটাকে দেখার লোভ আমিও সামলাতে পারলাম না। দুতু ভাত খাওনি? খাওনি? এই দেখা এদিকে, তুমি ভাত খাওনি? খাওনি? না না আসো না, জল দেবে না। এই দেখুন দুই বনুতে কেমন জমে গেছে এখানে। এই চেয়ারটিতে নাকি ও একাই বসে বসে দোল খায়। ছেড়ে দাও দেখি, একাই দুলছে। ঘুমটা এখন হলো না, একটা ঘুমাবো। আর করে ছিল একটু ঘুমাতো, এখন দিলাম। ঘড়িতে বাজে এখন রাত 10টা। বাড়ি এসে এই যে একটিতে ছোলার ডাল বসিয়েছি, আর একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এবার লুচি ভাজা হবে। ছোলার ডালটা সেদ্ধ করে মিক্সিতে মশলা করে সবটাই ফ্রিজে গুছিয়ে রাখা ছিল, ওই জন্য এসেই কড়াইটা চাপিয়ে দিতে পেরেছি। এদিকে মাও ঝপাঝপ বেলতে শুরু করেছে। সব ভালো যার শেষ ভালো, দিনটা আমার আজ ওইভাবেই কাটলো। প্রথমে সকালবেলাটা শুরু হয়েছিল ভীষণ মন খারাপ নিয়ে, যে সারা দিনের আনন্দ কিছুই আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো না। দিনের শেষে সেটাও ঠিক পেরেছি, সাথে বাবা মাকে কাছে পেয়েছি। গুড্ডিও তার দিদা দাদুকে সাথে নিয়ে প্রোগ্রাম করতে গেছে, এটা কি কম আনন্দের? আমি এসেছি গুড্ডিকে খাওয়াতে, আর মা ওদিকে ওদের খেতে দিচ্ছে। এরপর আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।